এরূপ দৃশ্য দেখে দাদা ভাই একদম ভয় ঠান্ডা হয়ে গিয়েছে। ভয়ে ভয়ে সে তার মাকে বলে ওঠে, ও মা, বোন যেন কেমন এক আচরণ করছে, তুমি একবার শিগগিরই চলো না মা। জানালার বাইরে দিয়ে দাদা এবং মা বোনকে দেখে ভয় স্তম্ভ হয়ে দাঁড়িয়ে যায়। ভয় পাওয়ারই কথা, কারণ তারা দেখে তার বোন পিচাসের মতন নিজের মলমূত্র নিজেই চেটে খাচ্ছে। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ স্টোরি টেলিং পডকাস্টে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স কাহিনী এক পিশাচিনীর। আজও ডায়েরি পেনটা হাতে নিয়ে বসে লিখতে যাওয়ার সময় তোর হাসতে থাকা দেওয়ালে টাঙানো ছবিটা দেখে চোখ দিয়ে জল নেমে আসে, জানিস তো বোন। আমার আজও মনে আছে, জন্মদিনে তুই আমায় আমার প্রিয় ফাউন্টেন পেনটা গিফট করেছিলি। বোনের ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে এসব ভাবতে ভাবতে আমার চা খাওয়ার পর্বটা শেষ করলাম। এরপরে চেয়ারে পড়ে থাকা লেদারের বেল্টটাকে সরিয়ে আমি বসলাম এবং একজন প্রফেশনাল রাইটার হওয়ার দরুন আমার নিজের জীবনে ঘটে যাওয়া গল্পটিকে সাজিয়ে লিখতে বসে যাই। নমস্কার, আমি সৌমক সেনগুপ্তা। জন্মসাল 1999 সালের 2রা জানুয়ারি। বাবা উচ্চস্তরের শিল্পী হওয়ার দরুন বাবার লাইব্রেরিটা আমায় খুবই বেশি আকর্ষণ করত। আমার জন্মের 4 বছর পর জন্ম নেয় আমার বোন। মা এবং বাবা ভালোবেসে তার নাম রাখে তনিমা সেনগুপ্তা। ছোটবেলা থেকেই পরিবারের সকলে আমাকে এবং আমার বোনকে খুবই ভালোবাসত। মা, বাবা, ঠাকুমা সকলেরই চোখের মণি ছিলাম আমরা, এমনকি পিসিমণিরও। কিন্তু ছোটোবেলায় যখনই আমরা পিসিমণির ঘরে যেতে চাইতাম, তখনই মা আমাদেরকে টেনে নিয়ে এসে বলতো, ও ঘরে যাওয়ার কোনো দরকার নেই, ওই ঘরে জুজু থাকে, গেলেই কিন্তু ঘাড় মুটকে খেয়ে ফেলবে। সুতরাং পিসিমণির সাথে আমাদের ভালো সম্পর্ক থাকলেও পিসিমণির ঘরের সাথে আমাদের মোটেই ভালো সম্পর্ক ছিল না। এবং এরপর প্রথমবার সূর্যের আলো দেখার পর থেকে আমার জীবনের 15টা বছর কেটে যায়। আমার বয়স তখন 15 এবং আমার বোনের বয়স 11। 2012তে কেনা বাবার নতুন 4 চাকা গাড়ি মারুতি সুজুকি সুইফট ডিজায়ারে চেপে স্কুল থেকে আমরা বাড়ি ফিরলাম। ড্রাইভার গাড়িটিকে গ্যারেজে পার্ক করতে নিয়ে গেল। এরপর আমরা বাড়িতে প্রবেশ করি। মা, বাবা, ঠাকুমা এবং আমরা 2 ভাই বোন বাড়ির 3 তলায় থাকি। 2 তলায় বাবার অফিস রুম অ্যান্ড লাইব্রেরি এবং 1 তলায় পিসিমণির ঘর। বাড়িতে ঢুকতে না ঢুকতেই কেমন এক বিকট গন্ধ আমার নাকে এসে পৌঁছায়। ওই গন্ধটা যেন আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এদিকে ভেতর দিয়েও ইচ্ছা করছে গন্ধটা কোথা দিয়ে আসছে সেই জায়গাটা খুঁজে বের করার। অনেকক্ষণ পরে গন্ধটার ঘ্রাণ ভালো করে নেওয়ার পর বুঝতে পারি এটা চামড়া পোড়ার গন্ধ এবং গন্ধটা আসছে পিসিমণিরই ঘর দিয়ে। তখন আমি এবং আমার বোন এগিয়ে যাই পিসিমণির ঘরের দিকে। আস্তে আস্তে আমি এবং আমার বোন বাইরের জানালা দিয়ে পিসিমণির ঘরে উকি দিতেই ভয়ে আমরা ঠান্ডা হয়ে যাই। বোন আমার হাতটাকে চেপে ধরে, কারণ আমরা তখন দেখি পিসিমণি হাওয়ায় ভেসে মন্ত্র বলছে আর নিচে একটা ছোট্ট বাচ্চার দেহ জ্বলছে। সঙ্গে সঙ্গেই আমরা দৌড়িয়ে বাইরে বেরিয়ে আসি। মা আসার পর আমরা ঘরে প্রবেশ করি। ঘণ্টাখানেক পর থেকেই আমাদের শরীরে ধুম জ্বর। সেই দিন আমরা প্রথমবার দেখি পিসিমণিকে শয়তানের উদ্দেশ্যে পূজা করতে। কর্মসূত্রে বাবা বাইরে ছিল সেই সময়, কিন্তু মা সম্পূর্ণ ঘটনাটি আমাদের থেকে জেনে বাবাকে বলে। 3 দিনের মাথায় বাবা বাড়িতে আসে। প্রথমে বাড়িতে ঢুকে বাবা পিসিমণিকে ডাক দেয় এবং বলে, তোকে আগেও বলেছি, আবারও বলছি, এ বাড়িতে থাকতে গেলে মানুষের মতো থাকতে হবে। আজকে তোর জন্য আমার সন্তানরা অসুস্থ, আসলে নিজের কোনো সন্তান নেই তো,
তাই বুঝবিও না বাবা মায়ের অনুভূতিটা। পিসিমণি সেই সময় কেমন এক অবলা মুখ করে দাঁড়িয়েছিল। এরপর আমার বাবা আরও বলে, দেখ বোন, তোর জন্য আমার সন্তানের কোনো ক্ষতি যেন না হয়। ভালো যদি চাস স্যাতানিজম করা বন্ধ কর, নইলে এরপর এই বাড়ি থেকে তোকে বের করতে কিন্তু আমি বাধ্য হব। সেদিন প্রথমবার জানতে পারলাম পিসিমণি স্যাতানিজম করে। আসলে প্রতিটি রিলিজিয়ানের মতনও স্যাতানিজমও একটি রিলিজিয়ান। পার্থক্য শুধু এইটুকুই, প্রতিটি রিলিজিয়ানে ঈশ্বরের মহিমা করা হয়, আর স্যাতানিজমে শয়তানের পূজা করা হয়। এরপর পিসিমণিকে আর তেমন কিছু করতে দেখিনি। কয়েকটা মাস কাটে এবং এই বিষয় নিয়ে আমি আলোচনা করি মায়ের সাথে। মাকে বলি যে পিসিমণি হয়তো এইসব করা ছেড়ে দিয়েছে, কিন্তু মা এ বিষয়ে আপত্তি জানায় এবং আমাকে বলে শয়তানিজম যারা করে তারা কখনো এটা ছাড়তে পারে না। এই কথাটা শোনার পর আমার ভিতরে যেন আরও বেশি কিউরিসিটি জেগে ওঠে, যার জন্য আমি এবং আমার বোন পরিকল্পনা করি যে পিসিমণিকে আমরা ফলো করব, সে কোথায় কি করে বা না করে। সেই দিন রাত্রিবেলা প্রায় তখন 3টে বাজে। আমি এবং বোন টর্চ লাইটটা হাতে নিয়ে 3তলা থেকে নিচে নামি। সেদিন বাড়িতে আবার বাবাও উপস্থিত। দোতলার অফিস রুমে বাবা কাজ করছে বসে। আমরা নেমে সিঁড়িতে লুকিয়ে বসেছিলাম। আচমকাই পিসিমণিকে একটা কালো কুচকুচে রঙের শাড়ি পরে হাতে একটি ব্যাগ নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যেতে দেখলাম। আমি এবং আমার বোন উঠে যাব কি আচমকাই একটা হাত আমাদের পিছনে এসে পড়ল। ঘুরেই দেখি বাবা দাঁড়িয়ে আছে। বাবা বলে ওঠে, এত রাতে এখানে কি করছিস? আমরা বলে উঠি। আমরা পিসিমণিকে দেখলাম একটি কালো শাড়ি পরে হাতে একটা ব্যাগ নিয়ে কোথায় যেন যেতে। এরপর আমি, বাবা এবং বোন 3জনেই রওনা দিই পিসিমণিকে দেখার উদ্দেশ্যে। এরপর আমরা পিসিমণিকে দেখতে পাই আমাদের বাড়ি থেকে কিছু দূর এগিয়ে একটি ঘন জঙ্গল। সেইখানে আমরা 3জন একটি গাছের পেছনে লুকিয়ে দাঁড়াই। এরপর আমরা দেখি পিসিমণি একটি মৃত শুয়োর বের করল এবং তার ব্যাগ থেকে একটি ছুরি বের করলো। সে শুয়োরটির প্রথমে মাথাটি কাটল এবং রক্ত দিয়ে একটি চক্র কাটল। তারপর কালো রঙের মোমবাতি বের করে জ্বালালো এবং মন্ত্র পড়া শুরু করলো। চারিদিকে কেমন যেন আবহাওয়াটা বদলে গেল। এরপর দেখলাম পিসিমণি ব্যাগ থেকে একটি বাটি বের করলো এবং শুয়োরটির বুক চিরে রক্ত বের করে বাটিতে নিয়ে খেয়ে নিল। এরূপ দৃশ্য দেখার পর আমরা 3জনে হতবাক হয়ে গেলাম। শরীর খারাপ লাগতে শুরু করলো। পিসিমণির দিকে তাকাতেই দেখি সে শুয়োরটির কাঁচা কলিজা খাচ্ছে, তার মুখে পুরো রক্ত ভর্তি। এরপর আমরা বেশিক্ষণ আর না দাঁড়িয়ে বাড়ি চলে আসি। রাতে আমি এবং বোন বাবার সাথেই থাকি, কিন্তু 3জনেরই চোখে ঘুম নেই। পরের দিন সকাল হয়। সকাল থেকে বাবার মুখটা রাগে লাল হয়ে আছে। সবাই ঘুম থেকে ওঠার পর বেলা 10টার সময় বাবা পিসিমণিকে ডাক দেয় এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বাবা কড়াভাবে বলে, নয় শয়তানিজম ছাড়ো, না হলে বাড়ির থেকে বেরিয়ে যাও। পিসিমণি সেকেন্ড অপশন, বাড়ির থেকে বেরিয়ে যাওয়াটাই চুজ করে এবং পিসিমণি ঘর ছেড়ে দেয়। এরপর কয়েক বছর কেটে যায়। আমিও ডিপ্লোমা কমপ্লিট করে জব করছি, প্রথম পাওয়া জব। বয়সটা আমার তখন 20। আরেকদিকে বোন মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছে। যেহেতু বাড়ির লাইব্রেরিটা আমাদের খুবই আকর্ষণ করত, তাই ছোটবেলা থেকেই আমরা পড়তে এবং জানতে খুবই ভালোবাসি, যার দরুন এক্সামসে মার্কসগুলো আমাদের খুব ভালো আসতো। পিসিমণি যাওয়ার পর থেকেই বাড়িটা খুব সুন্দর থাকলেও ঘরটা কিন্তু ভুতুড়েভাবেই ছিল। বাবা উচ্চস্তরের শিল্পী হওয়ার দরুন বাবা 6 মাস বাইরে এবং 6 মাস ইন্ডিয়াতে থাকতো। কিছু মাস কাটে। সেদিন আমার ছুটি ছিল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে আমি ঘরে যাই একটু কবিতা লিখতে। আচমকাই দেখি আমার মা বিরক্তি সহকারে ঘরে এসেছে। আমি মাকে বিরক্তির কারণ জিজ্ঞাসা করায় মা বলে ওঠে, যা নিচে গিয়ে দেখ, তোর পিসিমণি এসেছে, তোর বাবাটাও নেই বাড়িতে, আমার আর ভালো লাগে না। আমি আর নিচে যাইনি তখন। বোন পড়ে ফিরে বাড়িতে আসে। বাড়িতে এসে আমায় বলে, কিরে দা ভাই, আবার ওই পিশাচিনিটা এসেছে? জানিস, আমার দিকে এমন করে তাকিয়েছিল মনে হয় যেন খেয়ে ফেলবে।
এরপর দুপুর হয়, আমরা খেতে বসি। মা খাওয়ার দিতে দিতেই পিসিমণিকে সাবধান করে যাতে সে কোনোরূপ ভূত প্রেত নিয়ে যাতে চর্চায় না বসে। পিসিমণির মুখটা কেমন যেন সত্যি পিশাচিনীর মতোই লাগছিল। তার শরীরটা পুরো শুকিয়ে গেছে, চোখে মুখে কালশিটে দাগ। তার তাকানোর ধরন দেখে যেন মনে হচ্ছে সে আমাদের পরিবারটাকে গিলতে এসেছে। এরপর পিসিমণি খাওয়ার শেষ করে ঘরে প্রবেশ করে, আর আমাদের মনে প্রবেশ করে আতঙ্ক। সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। রাতে আমরা খাবার খেয়ে দোতলায় চলে যাই। বোন এক্সামের প্রস্তুতি নেয় এবং আমি বই পড়া শুরু করি। তখন রাত্রি 3টে বাজে। আমার নাকে সেই 5 বছর আগে নাকে আসা গন্ধটি আবারও ফিরে আসে, সেই চামড়া পোড়ার গন্ধ। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখি সারা ঘর ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে, চারিদিকে শুধু চামড়া পোড়ার গন্ধ। মা মুখে কাপড় চাপা দিয়ে উঠে আসে। আমরা নিচে যাই, পিসিমণির ঘরের দিকে যাই। আমরা সেই দৃশ্য দেখার পর আমাদের শরীর শীতল হয়ে যায়, কারণ আমরা দেখি পিসিমণির কাটা মাথা পড়ে আছে মেঝেতে। মুখের অর্ধেক অংশ জ্বলছে, শরীর পুড়ছে। পাশে বানানো আছে স্যাতানিজমের চক্র, কঙ্কালের মাথাটি চক্রটির মাঝে উপস্থিত। পাশে একটি বাটিতে কাঁচা রক্তও আছে। সেই রাতেই পাড়ার লোকেদের ডাকা হয়। পাড়ার লোকেরা এক তান্ত্রিককেও ডাকে। তান্ত্রিকের কথা অনুযায়ী আমরা পিসিমণির দেহটিকে কবর দিই এবং তান্ত্রিক বলে, তোমাদের পরিবারের এই সদস্যের নজর পড়েছে তোমাদের সকলের ওপর। সে শয়তানের পূজা করতে করতে নিজেই একজন পিশাচিনী হয়ে উঠেছে। আমার কথা শোনো, তোমরা কিন্তু সাবধানে থাকো। এরপর সব কিছুই প্রায় ঠিকই ছিল, কিন্তু মাঝে মধ্যে জানালা দিয়ে পিসিমণির ঘরের দিকে তাকালে মনে হতো যেন কেউ ঘুরে বেড়াচ্ছে ঘরের ভিতর। আর 2 সপ্তাহ পর থেকেই বোনের মাধ্যমিক এক্সাম শুরু। সুতরাং বোনের টিউশনের চাপটা এখন ভালোই আছে বললেই চলে। এমনভাবেই কয়েকটা দিন কাটে। এমনই একদিন বোন হন্তদন্ত হয়ে টিউশন থেকে বাড়ি ফিরে এসে বেসিনে বমি করা শুরু করে। মা পিঠ থাবড়িয়ে বোনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। বোন জবাব দেয়, আমাদের জঙ্গলের সামনে যেই জোড়া বট অশ্বত্থ গাছটা আছে সেখানে আমি পিসিমণিকে দেখেছি। মুখের সে কি অবস্থা জানো না মা, চোখ বেরিয়ে এসছে, মুখ ভর্তি কাঁচা রক্ত, শরীরটা পোড়া। আমার খুব ভয় লাগছে মা। মা বোনকে সাহস দিলেও বোন ভয়তেই থাকে। বোন বাড়ির থেকে বেরোনো বন্ধ করে দেয়, এমনকি পড়াশোনাও বন্ধ করে দেয়। সারাদিন ঘরে অকারণে হাঁটু গেড়ে বসে কাঁদে। সে স্নান করাও ছেড়ে দিয়েছে। একদিন রাতে আমি আমার রাইটিং শেষ করে জল আনতে ডাইনিং টেবিলের দিকে যাই, কিন্তু ঘর থেকে বেরোনোর পর আমার যা চোখে পড়ে তা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। আমি দেখি আমার বোন বিড়ালের কাঁচা মাংস তৃপ্তি করে খাচ্ছে। হাতের দিকে তাকাই যখন দেখি কাঁচা রক্ত হাত দিয়ে গড়িয়ে পড়ছে, মুখে লেগে আছে বিড়ালটির নাড়ি ভুঁড়ি। আমি টনি বলে ডাক দেওয়াতেই বোন এক দৌড়ে গিয়ে ঢোকে পিসিমণির ঘরে। আমি এরকম দেখে অবাক হয়ে যাই। আমি সেই রাতেই মাকে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি বলি এবং আমরা ডিসিশন নিই পরের দিন তান্ত্রিক বাবাকে ডাকবো, কিন্তু তা সম্ভব হয় না। সকালবেলাতেই দেখি বোন পিসিমণির ঘরের দেওয়াল থেকে একটি টিকটিকি নিয়ে খাচ্ছে, আচমকাই চিল্লিয়ে উঠছে, পোকামাকড় খাচ্ছে। এরপর সন্ধ্যা নেমে আসে। আমি পিসিমণির ঘরের জানলার সামনে গিয়ে যা দেখি তা আমার শরীর খারাপ হওয়াতে বাধ্য করে তোলে। আমি মাকে ভয়ে ভয়ে ডেকে নিয়ে আসি এবং মা আর আমি দেখি বোন পিচাসের মতো নিজেরই মলমূত্র খাচ্ছে। এরপর আমরা আর অপেক্ষা না করে সেই তান্ত্রিক বাবার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিই। আচমকাই দরজা খুলে বোন দৌড়াতে দৌড়াতে হাতে একটা ব্যাগ নিয়ে সে জঙ্গলে গিয়ে প্রবেশ করে। আমি এবং মাও দৌড় দিই সেই জঙ্গলের দিকে। আমরা গিয়ে দেখি বোন দাঁড়িয়ে আছে, তার শরীর যেন হাওয়ায় ভাসছে, তার হাতে একটি ছুরি। বোন ফিরে যখন আমাদের দিকে তাকায় আমরা বোনের মুখটি দেখে অবাক হয়ে যাই, কারণ আমরা দেখি বোনের মুখটা পুড়ে আছে এবং সে কাঁদছে, তার যেন নিজের শরীরের ওপর কোনো কন্ট্রোলই নেই। এরপর বোন আমাদের দিকে ফিরে তাকায়, সে কাঁদছে আমাদের দিকে ফিরে।
যেন তার শরীরে কোনো কন্ট্রোলই নেই। সে চাইছে না এরকম কাজ করতে, কিন্তু তবুও যেন তাকে জোর করে করানো হচ্ছে। এবং কিছুক্ষণ পর সে তার হাতে নেওয়া ছুরিটি নিয়ে কপালের মাঝ বরাবর দিয়ে শুরু করে পেটের নাভি পর্যন্ত পুরো চিড়ে কেটে ফেলে এবং বোন মারা যায়। বাবা বাড়ি ফিরে আসে। তান্ত্রিক বাবাকেও ডাকা হয়, সে যজ্ঞ করে। তান্ত্রিক বাবা বলে, আর কোনো ভয় নেই, তোমাদের পিসিমণির নজর সরেছে। তোমরা হয়তো তাকে শ্যাতানিজম করতে বারণ করতে বলে সে রাগ করেছিল, তাই সে প্রতিশোধ নিয়েছে। এখন সব কিছু ঠিক হয়ে গেলেও নিচতলাটা পুরো বন্ধই। ইনফ্যাক্ট আমরা বাবার সাথেই 6 মাস বাইরে এবং 6 মাস ইন্ডিয়াতেই কাটাই। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে শনিবার রাত 11টা 11তে।